বিপিএল শুরু হওয়ার আগেই এই ভিডিওটা আমার করা উচিত ছিল, করতে চেয়েছিলাম। নানান ব্যস্ততায় কি করতে করতে আসলে ভিডিওটা করা হয়নি। তারপরেও মনে হলো যে বিপিএলটা মাত্রই তো শুরু হয়েছে, প্রত্যেকটা দল একটা করে ম্যাচ খেলেছে, শুধু রংপুর রাইডার্স দুটো ম্যাচ খেলেছে, একেবারে ইনিশিয়াল পর্যায়ে আছি আমরা টুর্নামেন্টটার। এই সময় মনে হয় এই ভিডিওটা করা যায়, আলোচনাটা করা যায়। সেটা কিসের উপরে? বিপিএল এ যে অংশ নিচ্ছে 7টি দল, সেই 7 দলের 7টা এক্স ফ্যাক্টর নিয়ে, 7 জন ক্রিকেটার নিয়ে যারা এবারের বিপিএল এ তাদের দলের পারফরমেন্সে এবং নিজেদের ক্যারিয়ারের ক্ষেত্রে খুব গভীর একটা ছাপ রাখতে পারেন। সেটা নট নেসেসারিলি যে প্রত্যেকেই তাদের দলের সেরা ক্রিকেটার, কিংবা ধরেন প্রত্যেকেই খুবই প্রতিষ্ঠিত ক্রিকেটার, অথবা প্রত্যেকেই একেবারেই তরুণ ক্রিকেটার, তাও নয়। 7টা দলের ওই হিসাব নিকাশ করে আমি 7 জন ক্রিকেটারকে আসলে বাছাই করেছি, তাদের নিয়ে এই আলোচনাটা করব। 7 দলের 7 এক্স ফ্যাক্টর নিয়ে আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন যে এক্স ফ্যাক্টর এই জায়গাগুলোতে ঠিক আছে কিনা, এবং টুর্নামেন্ট শেষে গিয়ে আমরা আসলে মিলিয়ে নেব এই যে 7 দলের 7 জনের কথা বললাম, তারা আসলে কতটা সুযোগ পান এবং তারা সত্যি সত্যি বিপিএল এ তাদের দলের উপরে কতটা প্রভাব রাখতে পারেন, নিজেদের ক্যারিয়ারটা তারা কতটা এগিয়ে নিতে পারেন। ধরেন শুরু করছি দুর্বার রাজশাহী দিয়ে। দুর্বার রাজশাহীর এক্স ফ্যাক্টর আমার কাছে জিসান আলম। হ্যাঁ, জিসান প্রথম ম্যাচটা যে খেলেছেন সেখানে তিনি মোটেই ভালো করতে পারেননি। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তিনি আউট হয়ে গিয়েছেন। ফরচুন বরিশালের কাইল মায়ার্সের একটা ইনসুইং ডেলিভারিতে একেবারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে গিয়েছেন, তিনি রানের খাতা খুলতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে দুর্বার রাজশাহী এই টিমটার এক্স ফ্যাক্টর হচ্ছে গিয়ে জিসান। তিনি বিপিএলটাকে একেবারে ঝড় তুলতে পারেন, আলোকিত করতে পারেন, তার ক্যারিয়ারটাকে একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে পারেন এই বিপিএল এর পারফরমেন্সের মাধ্যমে। সেইটার একটা কিন্তু আমরা প্রতিশ্রুতি পেয়েছি বিপিএল এর ঠিক আগে যে এনসিএল টি20টা হলো, যেইখানটাতে তিনি 7 ম্যাচে 281 রান করে টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন। 52 বলে সেঞ্চুরি করেছেন, 32 বলে 60 রানের ইনিংস খেলেছেন, 48 বলে 73 রানের ইনিংস খেলেছেন। সো বিপিএল এর প্রথম ম্যাচটাতে জিসান ব্যর্থ হয়েছেন, তার অর্থ এইটা না যে পুরো বিপিএল জুড়ে তিনি ব্যর্থ হয়েছেন। অবশ্যই এই যে প্রথম ম্যাচের তার ব্যর্থ হওয়া, 0 রানে আউট হওয়া, এটা তার জন্য একটা রিয়েলিটি চেক হতে পারে। এবং বিপিএলটা যেহেতু একটা লম্বা টুর্নামেন্ট, অ্যাটলিস্ট 12টা করে ম্যাচ তো প্রতিটা দলই খেলবে। গ্রুপ পর্যায়ের কথা বলছি, আমি লিগ পর্যায়ের কথা বলছি, ডাবল লিগ পদ্ধতির এই যে টুর্নামেন্টটাতে। সো জিসানের কাছ থেকে আমি এক্সপেক্টর বড় বিগ পারফরমেন্স এক্সপেক্ট করছি। দুর্বার রাজশাহীর এক্স ফ্যাক্টর জিসান আলম। সিলেট স্ট্রাইকার্সের এক্স ফ্যাক্টর জাকের আলী অনেক। এখন জাকের আলী অনেক তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেই প্রতিষ্ঠিত, তাকে সিলেটের এক্স ফ্যাক্টর কেন বলছি? একটা জিনিস হচ্ছে গিয়ে যে সিলেটের এবারে যে দলটা হয়েছে সেই দলটার যদি ভালো করতে হয়, ভালো করা বলতে আমি বলছি যে অ্যাটলিস্ট যদি প্লে অফে খেলতে হয়, সেক্ষেত্রে জাকের আলী অনেকের ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রথম ম্যাচে তিনি ভালো খেলতে পারেননি। প্রথম ম্যাচে যে 33 বলে 24 রানের ইনিংস খেলেছেন সেটা মোটেই জাকের আলী সুলভ ইনিংস না। এবং সিলেট যে ম্যাচটা হেরে গেছে রংপুর রাইডার্সের কাছে, সেই হারাতে জাকের আলী অনেকের এই ব্যাটিংটারও একটা দায় রয়েছে, বড়সড় দায়ের জায়গায় রয়েছে। কিন্তু তারপরও পুরো টুর্নামেন্ট যদি আমি বিবেচনা করি, তাহলে আমি মনে করি যে এই সিলেট স্ট্রাইকার্স টিমটাতে জাকের আলী অনেকের পারফরমেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি এইখানে একটা সিলেট দলটার এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলে আমার অনুমান। ধরুন আমি 3 নম্বরে যদি বলি যে চিটাগাং কিংসের এক্স ফ্যাক্টর আমার কাছে আলিস আল ইসলাম। মিস্ট্রি স্পিনার, বাংলাদেশের প্রবাবলি একমাত্র মিস্ট্রি স্পিনার। ওই যে হাতটা পেছন থেকে নিয়ে যেভাবে বোলিং করেন সুনীল নারিনের মতো। এবং প্রথম ম্যাচটাতে তিনি ভালো বোলিং করেছেন, 4 ওভারে 17 রান দিয়ে 2-2টা উইকেট তুলে নিয়েছেন। খুলনা টাইগার্সের বিপক্ষে নাইম শেখ এবং আফিফ হোসেনের উইকেট তুলে নিয়েছেন। ফলে টুর্নামেন্ট জুড়ে আমি এক্সপেক্ট এটা করছি না যে প্রতি ম্যাচেই তিনি ভালো বোলিং করবেন, প্রতি ম্যাচেই খুব ভালো করবেন, তা হয়তো নয়। কিন্তু আলিসের সেই সম্ভাবনার জায়গাটাতে রয়েছে যে তিনি তার বোলিং দিয়ে দলটাকে যেমন ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, তার নিজেরও ন্যাশনাল টিমের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা এইবারের এই বিপিএলটা রাখতে পারে। কিন্তু গতবারের বিপিএল পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে চলে এসেছিলেন, ইনজুরির কারণে ছিটকে গেছেন, খেলা হয়নি তার। সো এইবারের বিপিএলটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। চিটাগাং কিংসের জন্য আলিস আল ইসলামের ভালো করাটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 4 নম্বর খুলনা টাইগার্স, তাদের এক্স ফ্যাক্টর আমি মনে করি মাহিদুল ইসলাম অঙ্কন।
এখন আপনি বলতে পারেন যে ভাই প্রথম ম্যাচে অঙ্কন এত ভালো খেলেছেন, সেটা তো আসলে বলাই যায়। হ্যাঁ, বলাই যায়। এবং সেই যে ভালো খেলাটা সেটা খুব যে আনএক্সপেক্টেড তা নয়, যেইভাবে তিনি ব্যাটিংটা করেছেন সেইটা বরং হচ্ছে গিয়ে একটুখানি চমকে দেওয়ার মতো, আনএক্সপেক্টেড না হলে একটুখানি চমকে দেওয়ার মতো। 18 বলে মাত্র তিনি 50 করেছেন। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলে দ্রুততম 50 রেকর্ড তিনি করেছেন। 22 বলে 59 রান করে নট আউট ছিলেন। ফলে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কাছ থেকে এর মধ্যে ন্যাশনাল টিমে তার ডেবু হয়ে গেছে, টেস্ট ফরম্যাটে তার ডেবু আছে। ইনফ্যাক্ট লঙ্গার ভার্সনেই তিনি তুলনামূলক ভালো খেলেন, এটা আমাদের ডোমেস্টিক সার্কিটও আমরা দেখেছি, আমাদের এনসিএল, বিসিএল ওইসব জায়গাগুলোতে তিনি ভালো খেলেন। সো এইখানটাতে তার জন্য ওই রকম পারফরমেন্স, বিপিএলে তিনি ভালো আগে খেলেননি তা নয়, কিন্তু ওইভাবে একেবারে নজর কাড়ার মতো ভালো খেলেননি। এইবারের টুর্নামেন্টের শুরুটা যখন তার এত ভালো হয়েছে, সেই কারণে আমি মনে করছি যে তিনি এইখানটাতে নিজেকে আরেকটা লেভেলে আসলে নিয়ে যেতে পারেন। খুলনা টাইগার্সও আসলে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে। খুলনার এক্স ফ্যাক্টর অঙ্কন। এরপরে ধরেন আমি যদি বলি, কয়টা, 4টা বললাম, ধরেন 5 নম্বরে যদি আমি বলি ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের এক্স ফ্যাক্টর প্রথম ম্যাচে ব্যর্থ আরেকজন, সোহান, হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান প্রথম ম্যাচে নেমে প্রথম বলে ছক্কা মারলেন, পরে বলে আউট হয়ে গেলেন। এখন এইটাই তার ব্যাটিং, এইভাবেই তিনি আসলে ব্যাটিং করেন এবং সেই ব্যাটিংয়ে তিনি যখন সফল হন তখন খুবই সফল হন, যখন ব্যর্থ হন সেটাকে আসলে তুমুল ব্যর্থতা হিসেবেই দেখা হয়, খুবই আগলি লাগে, ঠিক আছে, কিন্তু তার ব্যাটিং এর প্যাটার্নটাই এরকম। সো প্রথম ম্যাচে তিনি সেকেন্ড বলে আউট হয়ে যাওয়া সত্ত্বেও আমি মনে করি ঢাকাই টিমটার এক্সপেক্টর তিনি হতে পারেন। জিসান আলমের মতো তারও কিন্তু এনসিএল টি20-র ওই পারফরমেন্সটা কে আমলে নিতে হচ্ছে, যেইখানটাতে তিনি 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, জিসানও 158 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। তো সোহান ওইখানটাতে টুর্নামেন্টের রান গেটারদের তালিকায় 4 নম্বরে ছিলেন, 7 ম্যাচে 259 রান করে, এবং ওই মোর ইম্পর্টেন্টলি যেটা সেটা হচ্ছে কি তার স্ট্রাইক রেট 160, 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করা বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য একটা টুর্নামেন্টের 7 ম্যাচ জুড়ে, সেটা কিন্তু খুব চারটিখানি ব্যাপার নয়। ফলে সোহান এইখানটাতে ঢাকা ক্যাপিটালসে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আমি মনে করছি যে তার পক্ষে এবারে বিপিএলে ভালো কিছু করা সম্ভব, এবং সেইটা যদি হয় ইউ নেভার নো, ভবিষ্যতে ন্যাশনাল টিমের দরজাটাও আসলে খুলে যেতে পারে। ঢাকা ক্যাপিটালসের এক্স ফ্যাক্টর আমার কাছে তাই হাবিবুর রহমান সোহান। 6 নম্বরে রংপুর রাইডার্স। এই এক্সপেক্টরটা বাছাই করাটা প্রবাবলি সবচেয়ে সহজ, কেননা নাহিদ রানা এই দলটাতে রয়েছেন। কেননা নাহিদ রানা সেকেন্ড ম্যাচটাতে যেই বোলিংটা তিনি করেছেন, 4 ওভার বোলিং করে 27 রান দিয়ে তিনি 4টা উইকেট পেয়েছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তার গতিতে তো তিনি হচ্ছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটেই ঝড় তুলছেন, সেইখানে ডোমেস্টিকে এসে এই বিপিএল এ তার কাছ থেকে বড় পারফরমেন্সের প্রত্যাশায় তো আসলে দোষ নেই। প্রথম ম্যাচটা তো খারাপ বোলিং করেনি, 3 ওভারে 11 রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট তিনি পাননি। সেকেন্ড ম্যাচটাতে গিয়ে তিনি কিন্তু ওই যে ফার্স্ট ওভার বোলিং এসে পাওয়ার প্লের মধ্যে 1 ওভারে 2 উইকেট তুলে নিলেন সিলেটের বিপক্ষে, তারপরে আবার ফিরে জাকের আলী অনেকের উইকেটটা তুলে নিয়েছেন, 4টা উইকেট তুলে নিয়েছেন। সো নাহিদ রানার বোলিংটা দেখার জন্য আসলে একটা মানে এমন কিছু আমরা বাংলাদেশ ক্রিকেটে খুব একটা দেখিনি, এইরকম গতির ঝড় তোলা এত রেগুলারলি। সো আমার মনে হয় যে রংপুর রাইডার্সও যেমন নাহিদ রানার উপরে খুব নির্ভর করবে, আমরাও খুব আগ্রহ নিয়ে তার পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবো। রংপুর রাইডার্সের এক্স ফ্যাক্টর আমার কাছে নাহিদ রানা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 7, সেটা হচ্ছে গিয়ে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের এক্স ফ্যাক্টর আমার কাছে তিনি প্রথম ম্যাচে একাদশী সুযোগ পাননি, রিশাদ হোসেন। রিশাদ মানে এইবার ফরচুন বরিশালে আমরা অনেক কিছু দেখবো, যারা হচ্ছে গিয়ে খুব বড় বড় নাম, যারা 11-এ সুযোগ পাচ্ছে না, দলটা তাদের এতই হচ্ছে গিয়ে স্কোয়াড ডেপথটা এতই বেশি। সো রিশাদের সেই চান্স না পাওয়াটা যে এটা তার জন্য একটা ডেভাস্টেটিং ব্লো, আমি সেটা বলবো না। নিশ্চিতভাবেই তিনি সুযোগ পাবেন, নিশ্চিতভাবেই তাকে ফরচুন বরিশাল খেলাবে। শুধুই তো তাকে আর ফরচুন বরিশাল নেয়নি, এই ক্যাটাগরি তারা হচ্ছে গিয়ে 6 জন ক্রিকেটার, 12 জনের মধ্যে 6 জনকেই তারা নিয়েছে, তার মধ্যে রিশাদ রয়েছেন। রিশাদের বাংলাদেশের এর মধ্যে তিনি প্রতিষ্ঠিত 2024 সালে, যে বছরটা আমরা জাস্ট ফেলে আসলাম, সেখানে টি20তে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনি, 35টা উইকেট নিয়েছেন। ফলে তার যে আসলে নতুন করে কিছু প্রমাণ করতে হবে ব্যাপারটা সেরকম নয়। গত বিপিএলটাতে কিন্তু তিনি ওই যে রিশাদের কেসটা হচ্ছে গিয়ে তিনি ন্যাশনাল টিমে খেলেই নিজেকে তৈরি করেছেন। তার কিন্তু গত বিপিএলটাতেও যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিলেন কয়টা, 4টা না 5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। খুব যে সুযোগ পেয়েছেন তা নয়, খুব যে আহামরি বোলিং করেছেন তা নয়, ন্যাশনাল টিমে খেলেই তিনি নিজেকে আসলে তৈরি করেছেন। ফলে এইবারের বিপিএল এ তার কাছ থেকে এরকম ন্যাশনাল টিমের মতো পারফরমেন্স তো চাওয়া যেতেই পারে। প্রথম ম্যাচটাতে একাদশে সুযোগ পাননি, তাতে কি, সামনে তো আরো অনেক ম্যাচ রয়েছে, এবং ফরচুন বরিশালের যে স্কোয়াড সেটাতে তো শুধুমাত্র ডাবল লিগ পদ্ধতির এই যে 12টা ম্যাচ না, তারপরে প্লে অফ
ফাইনাল টাইনার এলিমিনেটর অনেক কিছু আসলে ম্যাচ অনেক সুযোগ রয়েছে। রিশাদ তাই ওই আমি মনে করি যে ফরচুন বরিশালের শিরোপা ডিফেন্ড করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবেন এবং তাকে আমার কাছে মনে হচ্ছে ফরচুন বরিশালের এক্স ফ্যাক্টর। তাহলে যে 7টা দলের 7 জনের কথা বললাম তারা কারা আবার যদি একবারে একটু বলি, ফরচুন বরিশালের রিশাদ হোসেন, রংপুর রাইডার্সের নাহিদ রানা, ঢাকা ক্যাপিটালসের হাবিবুর রহমান সোহান, খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন, চিটাগাং কিংসের আলিস আল ইসলাম, সিলেট স্ট্রাইকার্সের জাকের আলী অনিক এবং দুর্বার রাজশাহীর জিসান আলম। আমার কাছে মনে হয় এইবার বিপিএল এ যে 7টা দল রয়েছে সেই 7টা দলের এই 7 জনই হতে পারেন এক্স ফ্যাক্টর। কতটা একমত হবেন আপনি আমার সঙ্গে বলুন তো?